নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। তো আজকের এই ভিডিওতে আমি বাংলার প্রত্যেকটি সেক্টর থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা। যদি রেডি না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে নাও বা একটু চোখ বুলিয়ে নাও, যাতে আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিতে পারো। তাই সময় নষ্ট করবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমরা যদি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসিতে, তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বাংলা সিলেবাসে গল্প রয়েছে দুটি, হলুদ পোড়া, হারুন সালামের মাসি। দুটি গল্প থেকেই একটি করে প্রশ্ন আসবে। টোটাল দুটি প্রশ্ন থাকবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তোমরা যে গল্পটিকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, যেটা পড়তে তোমাদের ভালো লাগবে, সেটিকে খুব ভালোভাবে পড়ো। 5 নম্বর থাকবে। কবিতা থাকছে আমাদের 3টি, প্রার্থনা, তিমির হননের গান, কেন এলো না। 3টে কবিতা রয়েছে, 2টো কবিতা থেকে প্রশ্ন আসবে, যে কোনো একটির উত্তর করতে হবে তোমাদেরকে। 5 নম্বর থাকবে। যে দুটো কবিতা তোমাদের ভালো লাগবে সে দুটো কবিতাকে তোমরা খুব ভালো মতো করে রেডি করে নাও। নাটক তোমাদের নানা রঙের দিন, এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটির উত্তর করতে হবে। 5 নম্বর থাকবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর, এখান থেকে কিন্তু 4টি প্রশ্ন আসবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মান কিন্তু 5 দুগুণে 10। এবার তোমাদের কিন্তু সাহিত্যের ইতিহাস, বাংলা চিত্রকলা ও চলচ্চিত্রের ইতিহাস, দুটো থেকেই একটি একটি করে প্রশ্ন আসবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তোমরা যেটা ভালো পারবে সেটাকে পড়ে নাও। মান কিন্তু থাকবে 5 নম্বর। এরপরে তোমাদের থাকছে কিন্তু প্রবন্ধ রচনা। প্রথমেই থাকছে অনুচ্ছেদ অবলম্বনে, মানে একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেটা পড়ে বুঝে সেটাকে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে, এটা অনুচ্ছেদ অবলম্বনে। আর একটা তথ্যসূত্র অবলম্বনে জীবনী রচনা। তো তোমাদের 2 টাইপের রচনা আসতেছে, যে কোনো এক টাইপের রচনা তোমরা অ্যাটেন্ড করবে। 10 নম্বর থাকবে। বিশেষ করে বলবো তথ্যসূত্র অবলম্বনে জীবনী রচনাটাকেই তোমরা কিন্তু টার্গেট নিয়েও যাতে করতে পারো। তো এবার আমরা আস্তে আস্তে সাজেশনের দিকে যাব, বা সাজেশন বলা ভুল হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে যাব। যেহেতু এবার তোমরা ফার্স্টবারের মতো পরীক্ষা দিচ্ছ, তাই প্রত্যেকটা প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা পারবে। এবং চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে গল্প হলুদ পোড়া, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। প্রথমেই কিন্তু হলুদ পোড়া গল্প অবলম্বনে 2টি চরিত্র, ধীরেন এবং নবীন চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধীরেন চরিত্র কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্প ছোট গল্প হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে আলোচনা করো। আর এই গল্পের নামকরণের সার্থকতা। একটা কথা মাথায় রাখবে, যে কোনো গল্পের বিষয়বস্তু নামকরণ তোমরা যদি ঠিকঠাক করে আত্মস্থ করতে পারো, তাহলে সেই গল্প থেকে বা কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ঠিকঠাক করে আসতে পারবে। 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, গায়ে দুটো খুন হয়ে গেল, খুন দুটির বিবরণ দাও, বা শুভ্রার পরিচয় দাও, তার মৃত্যু গায়ে কেমন প্রভাব ফেলেছিল তা গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, হলুদ পোড়া গল্পে বিজ্ঞান ও কুসংস্কারের দ্বন্দ্বে কুসংস্কারের জয়, এই মন্তব্যের সত্যকতা বিচার করো। বা এরকম টাইপের প্রশ্ন হতে পারে, হলুদ পোড়া গল্পে কুসংস্কার ও ভৌতিক বিশ্বাসের যে ছবি উদ্ঘাটিত হয়েছে তা লেখো। 5 নম্বর প্রশ্ন, দাসুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, কোন প্রসঙ্গে বলা হয়েছে অপ্রস্তুত হয়ে যাবার কারণ কি। 6 নম্বর, চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোক খুব বিস্মিত হলো না, হইচইয়ের কারণ কি, লোক খুব বিস্মিত হলো না কেন। বিশেষ করে 4টা সেক্টরকে খুব ভালো করে মাথায় রাখবে। একটা হচ্ছে হলুদ পোড়া গল্পে গ্রামের যে 2টো খুন এবং সেটা নিয়ে গ্রামবাসীদের যে প্রতিক্রিয়া, এই পার্টটা খুব ভালো করে দেখবে। কৈলাস ডাক্তারকে ডাকা থেকে তিনি আসা পর্যন্ত, এই পার্টটাকে ভালো করে দেখবে। ধীরেনের যে মানসিক পরিবর্তন হচ্ছে, এই পার্টটাকে ভালো করে দেখবে। শুভ্রা পরিবারকে বাঁচাতে কী কী পদক্ষেপ নিয়েছিল, এই অংশগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। বুঝতে পেরেছো? এবার পরবর্তী আমরা গল্পে যাব। হারুন সালামের মাসি, এখান থেকে তোমরা দেখবে তার স্বর্গ আর হারার মার স্বর্গ, এখানে মান হয়েছে, এটা মার স্বর্গ কি এক হতে পারে? বা এরকম প্রশ্ন হতে পারে, সব গরিবের স্বর্গ এক, কোন অবস্থাকে বক্তার স্বর্গ বলে মনে হয়েছে, বক্তার মনে এমন প্রশ্ন জাগার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গৌরবীর হঠাৎ ভুল হয়ে যায়, কি ভুল হয়েছিল, তার এই ভুল কিভাবে ভেঙেছিল। এই গল্পে গৌরবীর চরিত্র ও মাতৃত্বের পরিচয় দাও বা তার স্বরূপ আলোচনা করো। বা এরকম বলতে পারে, গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো, কোন প্রসঙ্গে এই উক্তি, শুকনো বুকে ঢেউ লাগার কারণ কি। 3 নম্বর প্রশ্ন, যোশীরা হাঁটে না ছোটে, এই মন্তব্যের প্রেক্ষিতে যোশীদের বা নিম্নবিত্ত মহিলাদের পরিচয় দাও বা যোশীদের ক্যারেক্টার বা যোশীর চরিত্র সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, তোরা এত রিচ কেন, তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর, সমাজ সচেতনতার যে পরিচয় ফুটে উঠেছে হারুন সালামের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। আর অবশ্যই নামকরণ তোমরা দেখবে। তাহলে কয়টা সেক্টর তোমরা দেখছো আর কী কী জিনিসগুলোকে একটু ভালো করে দেখবে, মাথায় রাখো। হারার বাবা কোথায় বাড়ি তুললো, সবাই থুতু ফেলে অভিশাপ দিয়েছিল, অর্থাৎ গ্রাম্য বৈষম্যের পাঠটা ভালো করে দেখছো।
কোন পরিস্থিতিতে হারা ও গৌরবী গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল? শহরে হারা ও গৌরবীর সমাজ অনেক বড় সমুদ্রের মতো। এই পাঠটাকে দেখবে। নারীদের জীবন সংগ্রাম, গৌরবীর ভাবনা, মায়ের প্রতি নিবারণের মানে গৌরবী যে তার যে ছেলে ছিল নিবারণ প্রতিহিংসা এবং নিবারণ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এই অংশগুলো কিন্তু একটু দেখবে ভালোভাবে, বুঝতে পেরেছো? তো প্রশ্নগুলো যে কোনো একটা গল্পকে খুব ভালো করে রেডি করো, দেখবে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করে আসতে পারছো, কিন্তু একটা গল্পকে কিন্তু খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো। তোমাদের 3টি কবিতা রয়েছে, প্রত্যেকটা কবিতার ক্ষেত্রেই বলবো তোমরা নামকরণ, বিষয়বস্তু খুব ভালো করে পড়ো এবং লাইনের ব্যাখ্যাগুলো ভালো করে দেখো। যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে, বিশেষ করে বিষয়বস্তুগুলো কিন্তু ভালো করে দেখে নাও। প্রার্থনা কবিতা থেকে তোমরা যেগুলো দেখবে, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গরাজ্যে জাগরিত করতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। 2 নম্বর, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। যেথা বলতে কবি কোথায় বুঝিয়েছেন তুচ্ছ আচার কি, তুচ্ছ আকারের মরুবালু রাশি আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রভাব ফেলে, বা তুচ্ছ আচারের মরুবালু রাশি থেকে কিভাবে মুক্তি সম্ভব আলোচনা করো। প্রশ্নটা নানাভাবে ঘুরিয়ে আসতে পারে। 3 নম্বর, নিজ হস্তে নির্দয় আঘাত করো পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি পিত বলতে কাকে বুঝিয়েছেন, তার কাছে কবি কি প্রার্থনা করেছেন, বা প্রশ্নটা এরকম বলতে পারে। জাগরিত করতে বলে কবি যে স্বর্গ কল্পনা করেছেন তার ব্যাখ্যা করো। 4 নম্বর, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, চিত্ত কোথায় এবং কিভাবে ভয় শূন্য হবে, উচ্চ যেথা শির কথাটির তাৎপর্য কি, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে কোন প্রসঙ্গে এই উক্তি, সেই প্রেক্ষিতে কবি দেশের মানুষের কর্তব্য বিষয়ে কি বার্তা দিতে চেয়েছেন আলোচনা করো। 5 নম্বর, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, কে কাকে কেন সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা রূপে অভিহিত করেছেন, এমন অভিধার কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। মানে মাথায় রাখবে এই কবিতার কিন্তু বিষয়বস্তু নামকরণ ভালো করে পড়বে, লাইনের ব্যাখ্যাগুলো ভালো করে দেখবে, যে প্রশ্ন আসুক লিখে আসতে পারবে যদি এখান থেকে প্রশ্ন এসে থাকে। কবিতা তিমির হরণের গান ভালো করে মাথায় রাখবে, বিষয়বস্তু নামকরণ ভালো করে পড়তে হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু এই কবিতা থেকে বেশ কিছু যে মানুষের দুর্ভিক্ষের বর্ণনা, দুর্ভিক্ষের ছবি, মধ্যবিত্ত সমাজের মানসিকতা, এই জায়গাগুলো লাইনের ব্যাখ্যাগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে। কী প্রশ্ন পড়বে, আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী। আমরা বলতে কাদের বুঝিয়েছেন, কবি কেন তিমির বিলাসী না হয়ে তিমির বিনাশী হতে চেয়েছেন, বা তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত, খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 2 নম্বর, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোকে। কোন সব রীতি আজ মৃতের চোখের মতো, কোন সময়ের কথা বলা হয়েছে তা নিরালোক কেন। 3 নম্বর, জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটিতে মানব জীবনের বেদনা ও আশার যে দ্বান্দ্বিক চিত্র ফুটে উঠেছে তার বিশ্লেষণ করো। 4 নম্বর, নর্দমায় থেকে ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে কাদের সম্পর্কে কথা বলা হয়েছে, তাদের এরূপ পরিণতির কারণ কি। 5 নম্বর, স্মরণীয় উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে ভালোবেসে গেছি। স্মরণীয় উত্তরাধিকার বলতে কবি কী বুঝিয়েছেন, এই ভালোবাসার ফল কি হয়েছিল। তারপর এরা সব এই পথে ওরা সব ওই পথে, কবিতায় এরা এবং ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কোন পথে অগ্রসর হয়েছে। 7 নম্বর, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট তাদের জীবনের আলোড়ন, কোথায় কোন ভোরবেলার কথা বলা হয়েছে, শতাব্দীর সূর্য কবির জীবনে কেমন আলোড়ন জাগিয়ে তোলে তা বিবৃত করো। সেই যে তারপর 8 নম্বর প্রশ্ন, সেই যে টেনে আজও খেলি, কবি কোন খেলার কথা বলেছেন, উদ্ধৃতির তাৎপর্য বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রত্যেকটি। কবিতা কেন এলো না, এখান থেকে পড়বে ছেলেটি রাস্তায় পা দিল, ছেলেটি রাস্তায় নামার সিদ্ধান্ত নিল কেন, রাস্তায় নামার পরিণতি কী হয়েছিল, বা প্রশ্ন এরকম হতে পারে বাবা এলো ছেলে এলো না কেন। তারপরে পরবর্তী প্রশ্ন, বাবা ফিরে না আসায় ছেলের অপেক্ষামান অবস্থা এবং বাড়ির কর্তা ফিরে না আসায় গৃহিণীর অন্যমনস্কতার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। বা এরকম প্রশ্ন হতে পারে, সে মানুষ এখনও এলো না, মানুষটি কে, তার জন্য কারা কেন প্রতীক্ষা করেছিল। 3 নম্বর, কেন এলো না কবিতায় সমকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর, সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে এই উক্তি, ইতিহাসের পাতার প্রসঙ্গ অবতারণার কারণ কি। 5 নম্বর, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এমন বক্তব্যের কারণ কি, এমন রাস্তা দিয়ে কর্তাকে বাড়ি ফিরতে হলো কেন। এই কবিতার কিন্তু বিষয়বস্তু নামকরণ ভালো করে পড়বে, যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে, বিশেষ করে কবিতার প্রেক্ষাপট, শিশুটি কেন ফেরেনি, বাবা কিভাবে মৃত্যুর পাশ কাটিয়ে ফিরল, কেন সে সারাদিন আপন মনে খেলে বেরিয়েছে অপেক্ষা করেছে, কেন তা সারাদিন পড়ায় মন বসেনি, মা কেন বারবার খুন্তি নাড়ছিল। এই যে সেক্টরগুলো রয়েছে তার উপর ভিত্তি করেই প্রশ্নগুলো দিয়ে থাকি, তো সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে, আর এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে। কেমন নাটক নানা রঙের দিন থেকে তোমরা দেখবে, প্রথমেই অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার এই কথার তাৎপর্য কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিন কতটা সার্থক আলোচনা করো এবং এই নাটকের নামকরণের সার্থকতা। এখানে নন্দনের দিন হয়ে গেছে, নানা রঙের দিন হবে, মাথায় রাখবে। 3 নম্বর, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত এবং কালীনাথের চরিত্র আলোচনা করো, যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্নটা হতে পারে। 4 নম্বর, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, কোন নাটকের অংশ, বক্তাকে সে কেন গ্রিন রুমে ঘুমায়। 5 নম্বর, নানা রঙের দিন নাটকে মঞ্চসজ্জার বর্ণনা
বর্ণনা ও তার তাৎপর্য বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। কে কাকে বলেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মানে ওই যে ঔরঙ্গজেবের সিনের পাঠটা তোমাদের পড়তে হচ্ছে আর কি। 7 নম্বর, জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথ কি করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীকান্তের জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। 8 নম্বর, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কোনো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর, কে কাকে কথা বলেছেন তার 45 বছরের জীবন যন্ত্রণার পরিচয় দাও। 9 নম্বর, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথা কোনটি, বক্তার তাতে বিশ্বাস না হওয়ার কারণ কি। এখান থেকে বেশ কিছু পার্ট তোমাদের কিন্তু দেখতে লাগবে, অর্থাৎ এই গোটা নাটকের ভিতরে তোমরা কী কী দেখছো। রজনীর চরিত্র পড়তেছ, রজনীর প্রেমিকা প্রসঙ্গ, প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পর রজনীর উপলব্ধি, মঞ্চসজ্জা, নামকরণ, একাঙ্ক নাটক হিসাবে সার্থকতা, সংলাপ কতটা সার্থক, শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই কালীনাথ, এই পার্টটা আমাদের দিন ফুরিয়েছে, গ্রিন রুমে ঘুমানোর প্রসঙ্গ, রজনী ডায়লগ, ঔরঙ্গজেবের জায়গা, তো ডায়লগগুলো এই পার্টগুলোই তোমাদের দেখতে লাগতেছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি রেখো। ডাকঘর, এখান থেকে তোমাদের কিন্তু 4টি প্রশ্ন আসবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, ডাকঘর নাটক অবলম্বনে অমল এবং ঠাকুরদার চরিত্র বা তাদের স্বরূপ বা অমল কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, ডাকঘর নাটক অবলম্বনে অমল ও দইওয়ালার কথোপকথন এবং দইওয়ালার গ্রামের যে দৃশ্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। অমলের সঙ্গে মোড়ল এবং সুধার কথোপকথন। 4 নম্বরে, ডাকঘর নাটকে কবিরাজ অমলকে বাইরে যেতে নিষেধ করেছিল কেন। অমলের সঙ্গে ছেলেদের কথোপকথন নিজের ভাষায় লেখো বা ছেলেদের দলের স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করো। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসেছিল, ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। কৌঞ্চদ্বীপের বন্দনা ও তাৎপর্য বিশ্লেষণ করো। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, কে কখন এ কথা বলেছে, প্রদীপের আলো নিভিয়ে দেওয়া তাৎপর্য কী। রূপক সাংকেতিক নাটক বলতে কী বোঝো, ডাকঘর কি রূপক সাংকেতিক নাটক, আলোচনা করো। তাই তো তোমাকে ভয় করি, কে কাকে ভয় করে, উদ্দিষ্ট ব্যক্তিকে ভয় পাওয়ার কারণ কী। এবং শেষ প্রশ্ন, এখানে নতুন ডাকঘর বসেছে, ডাকঘরকে কেন্দ্র করে তপনের আশা আকাঙ্ক্ষা এবং তার পরিণতি আলোচনা করো। চিত্রকলা থেকে পড়বে নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, ভাস্বর চিত্রশিল্পী হিসাবে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, পট বা কালীঘাট পট, বাংলা লোকশিল্পী হিসাবে পটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এ কটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা দেখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর চিত্রকলা চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা। চলচ্চিত্রে দেখবে ম্যাডাম থিয়েটার, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তথ্যচিত্র কি, সিনেমায় ধারাটি আলোচনা করো, তপন সিংহ, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা দেখতে পারো তরুণ মজুমদার, হীরালাল সেন এবং বাংলা সিনেমায় ছোটদের ছবি। অনুচ্ছেদ অবলম্বনে যে প্রবন্ধ রচনাগুলো রয়েছে, এখানে কিন্তু অনুচ্ছেদ দিয়ে দিবে, সেটাকে কেন্দ্র করে কিন্তু বুঝে তোমাদের কিন্তু লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যেগুলো প্র্যাকটিস করতে পারো বা দেখতে পারো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ বিপন্ন মানুষ, বিশ্ব উষ্ণায়ন, মানব জীবন, ভারত এক মিলন মেলা, পল্লী সাহিত্য, শক্তির সন্ধানে মানুষ, শুভ উৎসব, বাংলার উৎসব বলতে পারো, বাংলার দুটো কিন্তু আলাদা হবে, বাংলার ব্রত, বিজ্ঞানের ভালো মন্দ প্রভাব, সোশ্যাল মিডিয়া ও জনজীবন, বইয়ের দুঃখ, শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলা, তরুণের স্বপ্ন, গাছেদের কথা, সংস্কৃতি, এগুলো তোমরা কিন্তু অনুচ্ছেদ অবলম্বনে দেখতে পারো। আর এরপরে তোমরা তথ্যসূত্র অবলম্বনে যেগুলো দেখবে, জন্ম শতবর্ষের আলোকে যারা যারা রয়েছে, বিশেষ করে বাদল সরকার, বেগম রোকেয়া, ঋত্বিক কুমার ঘটক, নারায়ণ দেবনাথ, সৈয়দ মুস্তাফা আলী, এছাড়াও জীবনানন্দ দাস, মহেশ্বতা দেবী, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনিতা উইলিয়াম, রামমোহন রায়, ভগ্নী নিবেদিতা, শরৎচন্দ্র, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া তোমরা বেশ কয়েকটা জিনিস দেখবে, যেরকম বন্দে মাতরম, মহিলা বিশ্বকাপ ক্রিকেট হয়ে ভারতবর্ষ, কন্যাশ্রী প্রকল্প, যে ক্যারেক্টারগুলো আছে সেক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা যদি লিখতে পারো তাহলে একটা রচনা পড়লেই তোমাদের কিন্তু কমন হয়ে যাবে এবং তোমরা সেই অনুযায়ী কিন্তু যে সূত্রগুলো দেওয়া থাকে তার উপর ভিত্তি করে লিখতে পারো। আর একটা কথা মাথায় রাখবে, এর বাইরেও কিন্তু তোমাদের তো যদি পারো তোমরা অবশ্যই মডেল প্রশ্নগুলো একটু দেখে যেও, তবে এই প্রশ্নগুলো দেখে গেলেই হয়ে যাবে। তো যেহেতু রাত পোহালেই পরীক্ষা, তাই আর সময় নষ্ট করো না, তোমরা ভিডিও দেখা হয়ে গেলে সরাসরি এই প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমাদের রেডি আছে কিনা। যদি রেডি না থেকে থাকে তো একবার চোখ বুলিয়ে নাও। কেমন? সকলে ভালো থাকো এবং ভালো করে প্রস্তুতি নাও, এবং কালকের পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। বেস্ট অফ লাক।